আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোসলেউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস ফাইনাল ইয়ার থেকে বলছি। আমাকে ইউটিউবে ফলো করতে পারেন, সেখানে আমি রেগুলার আলহামদুলিল্লাহ বেসিক কনসেপশন ওরিয়েন্টেড কিছু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি। মোহাম্মদ মোসলেউদ্দিন আমি সার্চ দিলেই পেয়ে যাবেন চ্যানেলটি। আশা করি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো আমি ফার্মাকোডাইনামিক্সের উপরে লাস্ট লেকচারটাতে আয়ন চ্যানেলটা ডিসকাস করেছিলাম আপনাদের সাথে। তো আজকে কথা বলছি আমাদের থার্ড ড্রাগ টার্গেট, দ্যাট ওয়াজ এনজাইম। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলেছি আমাদের একটা ড্রাগ চারটা টার্গেটের যে কোনো একটাতে বসে তার রোলটা প্লে করে। যেমন হচ্ছে ফার্স্ট অফ অল রিসেপ্টার্স, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং দেন হচ্ছে আয়ন চ্যানেল, দেন হচ্ছে এনজাইম, অ্যান্ড দেন হচ্ছে ট্রান্সপোর্টার। তো এখন আজকে আমাদের আলোচনা হচ্ছে এনজাইমটা নিয়ে। তাহলে দেখেন এইখানে একটা চার্টে এমনভাবে এক্সাম্পলগুলো সেট করা যে আপনার পুরো কনসেপশনটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি আমার রেসপেক্টেড টিচার প্রফেসর ডক্টর মাসুদুর রানা স্যারের লেকচার থেকে নিয়েছি। গ্রেটফুল টু মাই স্যার। এখন চলেন আমি প্রত্যেকটা এক্সাম্পলকে আপনাকে ডায়াগ্রাম সহ এক্সপ্লেন করব ফ্রম দ্য ক্যাটজন টেক্সট বুক। ওকে, আচ্ছা, তা ফার্স্ট অফ অল যেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। ওকে, তো এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এই এনজাইমটা কাকে মেটাবোলাইজ করে আপনি অলরেডি জানেন, অ্যাসিটাইল কোলিনকে। তাহলে এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এই এনজাইমটা অ্যাসিটাইল কোলিনকে ভেঙে ফেলে, ভেঙে অ্যাসিটেট এবং কোলিন করে। ওকে, ফলে কি হয়, ওই যে সিন্যাপটিক ক্লেফটে অ্যাসিটাইল কোলিনের কনসেন্ট্রেশন আর থাকে না, সে ডিগ্রেড হয়ে যায়। পুনরায় আবার এই কোলিনটা প্রিসিনেপটিক নার্ভ এন্ডিংয়ে ঢুকে আবার সে সিনথেসাইজ হয়ে আবার পরে রিলিজ হয়। আচ্ছা, এখন এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এই এনজাইমটাকে আমরা একটা ড্রাগ দিয়ে ইনহিবিট করে ফেলতে পারি, সেটা হলো নিওস্টিগমিন। ঠিক আছে, তো এই যে নিওস্টিগমিন এই ড্রাগটা অ্যাসিটাইল কোলিন এস্টারেজকে ইনহিবিট করে। তাহলে আপনি বলেন তো সিনেপটিক ক্লেফটে অ্যাসিটাইল কোলিনের কনসেন্ট্রেশন তখন বাড়বে নাকি কমবে? বাড়বে, কারণ যেহেতু আমি নিওস্টিগমিন দিয়ে অ্যাসিটাইল কোলিন এস্টারেজকে ইনহিবিট করে ফেলছি, ফলে অ্যাসিটাইল কোলিনটা আর ডিগ্রেড হচ্ছে না, ফলে সিনেপটিক ক্লেফটে অ্যাসিটাইল কোলিনের কনসেন্ট্রেশনটা বেশি থাকছে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমি আপনাকে ফিগারটা একটু দেখিয়ে আসি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার প্রিসিন্যাপটিক নার্ভ এন্ডিং এবং এটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক সেল। ওকে, আচ্ছা, তো এই যে এখানে অ্যাসিটাইল কোলিনটা জমা ছিল, সেখান থেকে সে রিলিজ হলো। রিলিজ হওয়ার পরে এই যে সিন্যাপটিক ক্লেফটে এখন অ্যাসিটাইল কোলিনটা আছে। তো এই অ্যাসিটাইল কোলিনটাকে এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ ভেঙে ফেলবে, ভেঙে কোলিন করবে এবং হচ্ছে অ্যাসিটেট করবে। এই অ্যাসিটেটটা ব্লাডে গিয়ে এক্সক্রিট হয়ে যাবে, কোলিনটা আবার ব্যাক করে নার্ভ এন্ডিংয়ে প্রিসিন্যাপটিক নার্ভ এন্ডিংয়ে ঢুকে আবার সে সিনথেসাইজ হবে, হয়ে সে এখানে বেসিক্যালি জমা থাকবে প্রিসিন্যাপটিক ভেসিকলে। ওকে, এখন নিওস্টিগমিন এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমটাকে সাপ্রেস করে দেয়, ফলে এই অ্যাসিটাইল কোলিনটা এই সিন্যাপটিক ক্লেফটে বেশি বেশি অনেকক্ষণ থেকে যাবে, ফলে সিন্যাপটিক ক্লেফটে অ্যাসিটাইল কোলিনের কনসেন্ট্রেশন বেশি হবে, ফলে পোস্ট সিন্যাপটিক সেলের উপরে অ্যাসিটাইল কোলিন বেশি বেশি কাজ করবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে দেখলেন আপনি যে নিওস্টিগমিন ড্রাগটা একটা এনজাইমের উপরে কাজ করছে। ওকে, তো এরপরে আমাদের আরেকটা এক্সাম্পল হচ্ছে সাইক্লোঅক্সিজেনেজ, অ্যাসপিরিন। আপনারা জানেন অ্যাসপিরিনের সবচেয়ে কমন যে ইউজ, ক্লিনিক্যাল ইউজ, সেটা হচ্ছে আপনার হাই ডোজে আমরা ইউজ করে থাকি, সেটা ফর সাপ্রেসিং দ্য ইনফ্লামেশন, এবং লো ডোজে ইউজ করে আমরা সেটা যে আমাদের অ্যাথ্রোমেটাস প্লাক ফর্মেশনকে বাধা দেওয়ার জন্যে। ওকে, প্রোফাইলেকটিক ইউজ হিসেবে আমরা ইউজ করে থাকি এটা। আচ্ছা, তো কীভাবে দেখেন, আপনি জানেন যে অ্যাসপিরিন এটা একটা এনজাইমকে ইনহিবিট করে। কোন এনজাইম? সাইক্লোঅক্সিজেনেজ। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের সেল মেমব্রেনে যে ফসফোলিপিড থাকে, এই ফসফোলিপিডকে ফসফোলাইপেজ নামক একটা এনজাইম ভেঙে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি করে। এই অ্যারাকিডোনিক অ্যাসিডটা দুটো পথে যেতে পারে। সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমের মাধ্যমে সে আমাদের প্রোস্টাসাইক্লিন, থ্রম্বোক্সেন, হ্যাঁ, তারপর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলোতে তৈরি করে, অথবা অ্যারাকিডোনিক অ্যাসিডটা লাইপোক্সিজেনেজ পাথওয়েতে গিয়ে লিউকোট্রিন
এবং লাইপোক্সিন তৈরি করে, লিউকোট্রিন এবং লাইপোক্সিন তৈরি করে। আচ্ছা, এখন এই যে আমি অ্যাসপিরিন দিচ্ছি, দেখেন এটা রবিনসের একটা ফিগার। এই অ্যাসপিরিনটা এই সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমটাকে সাপ্রেস করে ফেলে, ইনঅ্যাক্টিভ করে ফেলে। ফলে তখন আমার এই যে পোস্টাসাইক্লিন, পোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সিন এগুলো তৈরি হতে পারে না। ফলে যেটা হয়, এই পোস্টাগ্ল্যান্ডিন এগুলো কিন্তু ইনফ্লামেটরি সাবস্টেন্স, এগুলি ইনফ্লামেশন করতে পারে। হ্যাঁ, তখন ওই যে যদি আমি সাইক্লোঅক্সিজেনেজকে ইনহিবিট করে দিই, তখন এই সাবস্টেন্সগুলো, ইনফ্লামেটরি সাবস্টেন্সগুলো তৈরি হবে না। ফলে আমার ইনফ্লামেশন বা ব্যথা, পেইনটা রিলিফ হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আবার আপনারা জানেন, এগুলো আমরা স্পেসিফিকভাবে পরে ইনশাল্লাহ সময় হলে আলোচনা করব। লো ডোজে দিলে আবার এটা কিন্তু আমার বেনিফিশিয়াল ইফেক্ট। ও কী করে, ওই যে এন্ডোথেলিয়াল সেল এবং প্লেটলেট, হ্যাঁ, দোনোটার সাইক্লোঅক্সিজেনেজকে সে কী করে ফেলে, ইনহিবিট করে ফেলে। কিন্তু প্লেটলেটেরটা ইনহিবিট হলে সাইক্লোঅক্সিজেনেজটা আবার অ্যাক্টিভ হতে পারে না, যতক্ষণ না পর্যন্ত প্লেটলেটটা নষ্ট হয়ে যায়, আবার জন্মগ্রহণ করে। কিন্তু এন্ডোথেলিয়াল সেলের সাইক্লোঅক্সিজেনেজটাকে অ্যাসপিরিন ইনহিবিট করে কিছুদিনের মধ্যে এন্ডোথেলিয়াল সেল আবার সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমকে অ্যাক্টিভ করে ফেলে, যখন অ্যাসপিরিনটা থাকে না। ফলে কি হচ্ছে দেখেন, এন্ডোথেলিয়াল সেলে এখন সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম অ্যাক্টিভ আছে, কিন্তু আপনি একটা প্লেটলেটের সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমটাকে পার্মানেন্টলি নষ্ট করে দিচ্ছেন। তার লাইফ টাইম পর্যন্ত সে আর সাইক্লোঅক্সিজেনেজ অ্যাক্টিভ করতে পারবে না। ফলে এখন যেটা হলো, এন্ডোথেলিয়াল সেলে সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম অ্যাক্টিভ, এবং এই সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমটা কন্টিনিউয়াসলি এন্ডোথেলিয়াল সেলে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 তৈরি করবে, যেটাকে আমরা প্রোস্টাসাইক্লিন বলি। এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন I2-র কাজ কি দেখেন, ইনহিবিট প্লেটলেট অ্যাগ্রিগেশন। দেখেন, ইনহিবিট প্লেটলেট অ্যাগ্রিগেশন মানে সে তখন আপনার এই ব্লাড ভেসেলসের ভেতরে প্লেটলেটকে এগ্রিগেট করতে দিবে না। আচ্ছা, অন্যদিকে আমাদের প্লেটলেট যেটা দেখেন, প্লেটলেটে যে সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম থাকে, সে কিন্তু কি তৈরি করে, সে তৈরি করে যে আমাদের থ্রম্বোক্সিন A2। বুঝেন, দুজনেরই সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম, এন্ডোথেলিয়াল আর সাইক্লোঅক্সিজেনেজটা তৈরি করে প্রোস্টাগ্ল্যান্ডিন I2। এটা এইভাবেই আল্লাহ তাআলা সেট করেছেন, হ্যাঁ, ক্লিনিক্যাল স্টাডিতে দেখা যায়। আর প্লেটলেটের সাইক্লোঅক্সিজেনেজ তৈরি করে থ্রম্বোক্সিন A2। এখন প্লেটলেটের সাইক্লোঅক্সিজেনেজ যে থ্রম্বোক্সিন A2 তৈরি করে, তার নেচারটা হচ্ছে খারাপ। সে কী করে, প্রমোটস প্লেটলেট এগ্রিগেশন। তাহলে আপনি লো ডোজ অ্যাসপিরিন দিয়ে প্লেটলেটের সাইক্লোঅক্সিজেনেজটাকে ইনঅ্যাক্টিভ করে প্লেটলেটের এই যে থ্রম্বোক্সিন A2 সিনথেসিসটাকে বন্ধ করে দিয়েছেন। ফলে প্লেটলেট থ্রম্বোক্সিন A2 তৈরি করতে পারতেছে না, ফলে সে প্লেটলেট এগ্রিগেশনের ক্যাপাবিলিটি হারিয়ে ফেলেছে। অন্যদিকে আপনি আবার এন্ডোথেলিয়াল সেলের সাইক্লোঅক্সিজেনেজকে সাময়িকভাবে অফ করছেন, কিন্তু পরক্ষণে এন্ডোথেলিয়াল সেল আবার সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমটাকে রিসিনথেসাইজ করছে। হ্যাঁ, যেহেতু তার নিউক্লিয়াস আছে, সে ওই যে ট্রান্সলেশন করে এনজাইমটাকে আবার তৈরি করে, এবং এন্ডোথেলিয়াল সেলের সাইক্লোঅক্সিজেনেজ প্রোস্টাগ্ল্যান্ডিন I2 তৈরি করে ইনহিবিট প্লেটলেট অ্যাগ্রিগেশন। তার মানে একদিকে আপনি প্লেটলেট প্লাগ তৈরি হতে বাধা দিচ্ছেন, আবার অন্যদিকে এন্ডোথেলিয়াল সেল প্রোস্টাগ্ল্যান্ডিন I2 করে প্লেটলেট অ্যাগ্রিগেশন প্লাগকে আরও বেশি বাধা দিচ্ছে। ফলে আমরা যেটা করতে পারি, ওই যে অ্যাথ্রোমেটাস প্লাগটা তৈরি হওয়াকে প্রোফাইল্যাক্সিস করি, যাতে তৈরি না হয়। হ্যাঁ, যাদের মানে অ্যানজেনা আছে আমরা সাসপেক্ট করি সেই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এরকম একটা ইউজ এটার হয়। আমি এনজাইমটা ইন ডিটেলস আপনাদেরকে বললাম। তাহলে এখানে আমাদের দেখেন, এই ট্রিটমেন্টটার জন্য আমরা যে ড্রাগ ইউজ করছি, এটা কিন্তু আমরা এনজাইমের উপরে কাজ করে ইউজ করছি। আমাদের ড্রাগটা এনজাইমের উপরে বসে তার ফার্মাকোলজিক্যাল রোলটা আমাদেরকে দিচ্ছে, রিলিফ অফ পেইন, হ্যাঁ, অ্যান্টি প্লেটলেট ইফেক্ট। ওকে, আচ্ছা, তো এই বিষয়টা আপনারা বুঝলেন। এরপরে তাহলে দেখেন, অ্যাসিটাইলকোলিন এস্টারেজ বললাম, সাইক্লোঅক্সিজেনেজটাও বললাম। এখন আসেন জ্যান্থিন অক্সিডেজ। এই জ্যান্থিন অক্সিডেজটা খুবই সোজা ভাষায় দেখেন, আমাদের বডিতে যেটা হয় সেটা হলো প্রথমে হাইপোজ্যান্থিন থেকে জ্যান্থিন তৈরি হয়। এই জ্যান্থিন থেকে তারপরে তৈরি হয় ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডটা যখন বেশি বেশি তৈরি হয়, তখন সে বিভিন্ন জয়েন্টে গিয়ে ডিপোজিট হতে সেখানে ইনফ্লামেশন করে, পরবর্তীতে গাউট হয়। এখন এই যে হাইপোজ্যান্থিন থেকে জ্যান্থিন থেকে ইউরিক অ্যাসিড, এই যে ট্রান্সফরমেশনের জন্য একটা এনজাইম লাগে, সেটা হচ্ছে জ্যান্থিন অক্সিডেজ এনজাইম। এই জ্যান্থিন অক্সিডেজ এনজাইমটাকে যদি আমি কোনোভাবে ব্লক করে দিতে পারি,
তাহলে এই পাথওয়েগুলো আর হবে না, ফলে ইউরিক অ্যাসিডও কম কম তৈরি হবে, সে বোনস জয়েন্টে কম কম ডিপোজিট হবে, ইনফ্লামেশন হবে না, গাউটের ট্রিটমেন্ট হচ্ছে। তাহলে আমার টার্গেট হচ্ছে এখানে কে, জ্যানথিন অক্সিডেজ এনজাইমটা। তাহলে ড্রাগকে বা অ্যাগোনিস্ট হচ্ছে অ্যালোপিউরিনল, এটা হচ্ছে একটা গাউটের ট্রিটমেন্টে ড্রাগটা ইউজ করি, এবং ড্রাগের টার্গেট হচ্ছে জ্যানথিন অক্সিডেজ এনজাইম। ওকে, এভাবে আমরা ইউরিক অ্যাসিড সিনথেসিস কমিয়ে দিই। তাহলে দেখলেন আপনি এই ড্রাগটা কীভাবে এনজাইমের উপর কাজ করছে। আরেকটা হচ্ছে যেটা সবচেয়ে কমন, হ্যাঁ, এবং সবচেয়ে মজা, পুরো আমার যেটা মনে হয় যে মেডিকেল সায়েন্সে সবচেয়ে বেশি বেসিক, একদম জাস্ট 2 2 4 মিলাবো আমরা, সেটা হচ্ছে কার্ডিওলজি, আরেকটা হচ্ছে নিউরোলজি, এগুলো হচ্ছে ম্যাথ মেনে চলে। আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, ACE, আপনারা সবাই জানেন কি, সব প্রিল, অ্যানালেপ্রিল, ক্যাপ্টোপ্রিল, রিসিনোপ্রিল, হ্যাঁ, এই ড্রাগগুলো। তাহলে এই ড্রাগগুলো কিসের উপরে কাজ করে, নামের সাথে পরিচয়, সেটা হচ্ছে কি অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। ওকে, তো এটা আপনারা জানেন যে আমাদের এটা প্রথমে কি হয়, রেনিন তৈরি হয়, হ্যাঁ, জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে। এই রেনিনটা সে অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 করে, কিন্তু অ্যানজিওটেনসিন 1টা আসলে কোনো কাজ করে না। এই অ্যানজিওটেনসিন 1কে আমাদের পালমোনারি সার্কুলেশনে একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, ও এই অ্যানজিওটেনসিন 1কে কনভার্ট করে অ্যাক্টিভ ফর্ম অ্যানজিওটেনসিন 2 করে। এই অ্যানজিওটেনসিন 2টাই তখন ওই যে পটেন্ট ভ্যাসোকনস্ট্রিকশন করে, অ্যালডোস্টেরন সিক্রেশন করে, সোডিয়াম ওয়াটার রিটেনশন করে, ব্লাড প্রেশার বাড়িয়ে ফেলে। তাহলে আমার টার্গেটটা হচ্ছে অ্যানজিওটেনসিন 1 তৈরি হোক না, আমার তো সমস্যা নেই, কারণ অ্যানজিওটেনসিন 1 তো আমার প্রবলেম করছে না। আমি যদি সামহাউ অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 তৈরিটাকে বাধা দিতে পারি, তাহলে কীভাবে বাধা দিব, ওই যে ACE-কে ব্লক করে দিলেই তো আর অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 তৈরি হবে না, ফলে অ্যানজিওটেনসিন 2 আর তার ভ্যাসোকনস্ট্রিকশন, অ্যালডোস্টেরন রিলিজ কাজগুলো করতে পারবে না। তো আমার ড্রাগটা হচ্ছে অ্যানালেপ্রিল, ক্যাপ্টোপ্রিল, এগুলো এই কাজটাই করে। ওরা গিয়ে কী করে, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমকে ব্লক করে ফেলে, ফলে সে আর অ্যানজিওটেনসিন 2 তৈরি করতে পারে না, ফলে আমাদের ব্লাড প্রেশারটা মেনটেন করতে পারি আমরা ACE দিয়ে। আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, এটা আপনারা আরও কিছুদিন পরে জানবেন যারা 4th ইয়ারে মাত্র উঠেছেন, যে ACE দিলে ড্রাই কাফ হয়। স্যারদের খুবই ফেভারিট একটা ভাইভা কোয়েশ্চেন, কেন ড্রাই কাফ হয়। ওকে, আচ্ছা, তো এখন আরেকটা হচ্ছে যেটা HMG কোয়ে রিডাক্টেজ, ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রিতে আপনারা এটার সাথে পরিচিত, এই এনজাইমটার সাথে। এই HMG কোয়ে রিডাক্টেজ এনজাইমটার কাজ কি, ও হচ্ছে আমাদের বডিতে কোলেস্টেরল সিনথেসিস করে। কিভাবে করে একটু দেখেন। প্রথমে সহজ ভাষায় অ্যাসিটাইল কোয়ে তার সাথে অ্যাসিটাইল কোয়ে, এই দুটো মিলে তৈরি হয় আমাদের 3-হাইড্রোক্সি 3-মিথাইল গ্লুটারাইল কোয়ে। এত কিছু দরকার নাই, HMG কোয়ে সোজা ভাষায়। এই HMG কোয়ে থেকে তৈরি হয় মেভালোনিক অ্যাসিড। কোন এনজাইম, HMG কোয়ে রিডাক্টেজ এনজাইম। ওকে, এখন এই HMG কোয়ে রিডাক্টেজ এনজাইম দিয়ে এই যে HMG কোয়ে থেকে মেভালোনিক অ্যাসিড তৈরি হচ্ছে, এটা হলো কোলেস্টেরল সিনথেসিসের রেট লিমিটিং স্টেপস। এটাকে যদি আপনি কমাই দিতে পারেন, পুরো পাথওয়েটাই সাপ্রেসড হয়ে যাবে, মানে কোলেস্টেরল তখন কম কম তৈরি হবে, তাহলে আমার টার্গেট হচ্ছে সামহাও আমি এই রেট লিমিটিং স্টেপটাকে ব্লক করবো। তাহলে এটার মূল ফাদারকে HMG কোয়ে রিডাক্টেজ এনজাইমটা, ইয়াস, সিমভাস্ট্যাটিন সোজা ভাষায়, সিমভাস্ট্যাটিন, রোসুভাস্ট্যাটিন, অ্যাট্রোভাস্ট্যাটিন, এই ড্রাগগুলো এই HMG কোয়ে রিডাক্টেজ এনজাইমটাকে ব্লক করে দেয়, ইনঅ্যাক্টিভ করে দেয়। ফলে তখন কি হবে, এই অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটাইল কোয়ে ওরা পরস্পর মিলে আমার HMG কোয়ে তৈরি করে কোনো লাভ নাই, ওরা যতই করুক এখান থেকে আর এই স্টেপটার হতে পারছে না, কারণ এই এনজাইমটাকে আমি ব্লক করে রাখছি। ফলে আলটিমেটলি সামনের পাথওয়েগুলো হবে না, ফলে কোলেস্টেরল সিনথেসিস কমে যাবে। তাহলে এটা আমরা ওই যে আমাদের ডিসলিপিডিমিয়া ট্রিটমেন্টে ইউজ করে থাকি। দেখেন, তাহলে আমার ড্রাগটা কাজ করছে একটা এনজাইমের মাধ্যমে। ওকে, তাহলে এটাও আপনাদের ক্লিয়ার। আরেকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ভাইভা এক্সামিনেশন, সেটা হচ্ছে যে আমাদের নার্ভ এন্ডিংয়ে, হ্যাঁ, এটা হচ্ছে আমরা সাধারণত মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ইউজ করি এই ড্রাগটা, এবং হচ্ছে আরও ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল, পার্কিনসনিজম ইউজ করি। এখন পার্কিনসনিজম বললে আমাদের মাথায় আসে যে লিভোডোপা। হ্যাঁ, এখন লিভোডোপাটা আমরা ইউজ করি, কিন্তু লিভোডোপাটা যদি আমরা ডোজ বেশি দিয়ে ফেলি আমাদের একটু টক্সিক ইফেক্ট আসে নিউরনের উপরে, আস্তে আস্তে জানবেন ইনশাল্লাহ। তো আমরা কি করব, আমরা এখানে একটা বুদ্ধি খাটাবো, সেটা হচ্ছে কি, দেখেন, আমি লিভোডোপার ডোজটা, যে কোনো ডোজ যদি বেশি হয় তাহলে তার অ্যাডভার্স ইফেক্ট বেড়ে যায়। এখন আমি লিভোডোপার ডোজটা কমাবো একটু, তো এটা কমানোর জন্য আমরা লিভোডোপার সাথে আরেকটা ড্রাগ দিই পার্কিনসনিজম পেশেন্টদের, সেটা হলো যে সেলেজাইলিন। হ্যাঁ, এটা জানতে চাই স্যার, সেলেজাইলিন। এই সেলেজাইলিনটা কী করে দেখেন,
আপনি একদিকে লিভোডোপা দিয়ে নিউরনকে ডোপামিন সাপ্লাই দিচ্ছেন এক্সটার্নাল সোর্স থেকে, আবার সেলেজাইলিন দিয়ে আপনি নিউরনের ডোপামিন সিনথেসিস ক্যাপাবিলিটি বাড়িয়ে দিচ্ছেন। তাহলে আলটিমেটলি দুটো আলাদা পাথওয়েতে আপনি পার্কিনসনিজমের পেশেন্টের ডোপামিন কনসেন্ট্রেশন বাড়াচ্ছেন। এটাই হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো কিভাবে সেলেজাইলিনটা ডোপামিন কনসেন্ট্রেশন বাড়ায়? হ্যাঁ, এখন দেখেন কিভাবে আমরা দেখে আসি। এই যে দেখেন এখানে আমি দুটো নিউরন আঁকলাম আর একটা ইফেক্টর সেল আঁকলাম। দেখেন এটা হলো একটা প্রিসিন্যাপটিক নিউরন, কারণ এইটা যদি সিনেপস হয়, সিনেপসের আগে যেটা থাকবে সেটা হচ্ছে প্রিসিন্যাপটিক, আর সিনেপসের পরে যেটা থাকবে সেটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক। এখন পোস্ট সিন্যাপটিক ব্যাপারটা হচ্ছে কি জানেন, এটা আমাদের একটু মিসকনসেপশন আছে। পোস্ট সিন্যাপটিকটা নিউরনও হতে পারে, এটা অন্য কোনো সেল হতে পারে, কোনো গ্ল্যান্ড হতে পারে, কোনো মাসেল হতে পারে, সব কিছু হইতে পারে। তো আসলে প্রিসিন্যাপটিক এবং পোস্ট সিন্যাপটিক বিষয়টা যে সবসময় নিউরনের সাথে রিলেটেড তেমন না। হ্যাঁ, পোস্ট সিন্যাপটিকটা নিউরনও হতে পারে, অন্য যে কোনো ইফেক্টর সেল হতে পারে, কিন্তু প্রিসিন্যাপটিকটা ইউজুয়ালি প্রিসিন্যাপটিকটা নিউরন হয়, পোস্ট সিন্যাপটিকটা নিউরনও হতে পারে, অন্য যে কোনো সেলও হতে পারে। ওকে, এইটা একটু মাথায় রাখেন। আচ্ছা, তো নর্মালি আপনারা যেটা জানেন, একটা নিউরনের মধ্যে কিছু প্রিসিন্যাপটিক ভেসিকল থাকে, ওই ভেসিকলের মধ্যেই আমাদের নিউরো ট্রান্সমিটারটা সিনথেসিস হয়ে স্টোরড অবস্থায় থাকে। যখন এখানে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে, ওই যে ফার্স্টের লেকচারগুলোতে বলেছি ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, আলটিমেটলি পরে ক্যালসিয়ামটা এন্টার করে, ঢুকে সে এই ভেসিকলগুলোকে কন্ট্রাকশন করে এখানে এই ভেসিকলগুলোতে জমে থাকা নিউরো ট্রান্সমিটারগুলোকে রিলিজ করে এই সিনাপটিক স্পেসে। তখন তারা পোস্ট সিনাপটিক সেলে থাকা রিসেপ্টরের উপরে বসে এই তার ইফেক্টটা দেয়। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবেন, আমাদের ব্রেইনে কয়েক ধরনের নিউরন থাকে। কিছু কোলিনার্জিক নিউরন যেগুলো অ্যাসিটাইলকোলিন রিলিজ করে, কিছু অ্যাড্রেনার্জিক নিউরন যেগুলো নরএপিনেফ্রিন রিলিজ করে, কিছু ডোপামিনার্জিক নিউরন যেগুলো ডোপামিন রিলিজ করে, কিছু গ্লুটামিনার্জিক নিউরন যেগুলো গ্লুটামেট রিলিজ করে। এক একটা নিউরন এক একটা নিউরোট্রান্সমিটার রিলিজ করে। এখন আমার যে পার্কিনসনিজমের পেশেন্ট, আমার টার্গেট কি? তার ডোপামিনার্জিক নিউরনকে আমার টার্গেট। ডোপামিনার্জিক নিউরনের কি টার্গেট? ডোপামিনার্জিক নিউরন যেন বেশি বেশি ডোপামিন সিনথেসিস করতে পারে। ইয়েস। এখন দেখেন নিয়ম অনুযায়ী ডোপামিনটা এই প্রিসিন্যাপটিক নিউরনে তৈরি হয়ে এই ভেসিকলগুলোতে জমা থাকে। যখন এখানে স্পার্ক আসে, অ্যাকশন পটেনশিয়াল আসে, তখন সে রিলিজ হয় এই ডোপামিনটা সিন্যাপটিক ক্লিফটে। এখন যতগুলো ডোপামিন, মনে করেন 100টা ডোপামিন রিলিজ হলো, এই 100টা ডোপামিন, তাহলে এই সিন্যাপটিক ক্লিফটে আপনার 100টা ডোপামিন আছে। এখন এই 100টা ডোপামিন থেকে এই ডোপামিনগুলো কাজ করার পরে 70টা ডোপামিনই আবার ব্যাক করবে আপনার ওই যেই নিউরন থেকে আসছে সেই নিউরনে তারা চলে যাবে, ঢুকে যাবে। হ্যাঁ, এটাকে আমরা বলি রিয়াপটেক 1। ওকে, অটোনমিকে আমরা আলোচনা করব যদি ইনশাল্লাহ সময় হয়। তাহলে ঢুকে যাবে। তাহলে এখানে আর কয়টা থাকলো বলেন তো? 30টা। তাহলে এই 30টা ডোপামিনের কি হবে? কি কন্টিনিউয়াসলি কাজ করবে? না, এই 30টা ডোপামিন এখানে যে এনজাইম থাকে, এনজাইম দিয়ে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, অথবা তারা রিয়াপটেক 2 হয়ে ব্লাডে চলে যাবে। বাট এই সিন্যাপটিক ক্লেফটে কিন্তু ডোপামিন পার্মানেন্টলি থাকবে না। তাহলে যে 70টা ডোপামিন আবার ব্যাক করলো আপনার এই নিউরনটাতে, এই ডোপামিনগুলো নিউরনে এসে কি করবে? এরা এসে কিন্তু বেশিক্ষণ সাইটোপ্লাজমে যদি থাকে, মানে নিউরোপ্লাজম আর কি, যেহেতু এটা নিউরোপ্লাজমে যদি বেশিক্ষণ থাকে তারা কিন্তু বাঁচতে পারবে না। কেন? কারণ এই নিউরোপ্লাজমে যে মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছেন, এই মাইটোকন্ড্রিয়ার সারফেসে, হ্যাঁ, এই মাইটোকন্ড্রিয়ার সারফেসে কিন্তু একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে মনোঅ্যামাইনো অক্সিডেজ। এখন এই ডোপামিনার্জিক নিউরনের মধ্যে যে মনোঅ্যামাইনো অক্সিডেজ থাকে, এটা হচ্ছে মনোঅ্যামাইনো অক্সিডেজ বি। মনোঅ্যামাইনো অক্সিডেজের দুইটা সাবটাইপ, মনোঅ্যামাইনো অক্সিডেজ এ, মনোঅ্যামাইনো অক্সিডেজ বি। এটা হচ্ছে মনোঅ্যামাইনো অক্সিডেজ বি। এটা জাস্ট একটু জানবেন, স্যার আপনাকে বলবে ডোপামিনার্জিকে কোন টাইপের মাও থাকে, আপনি বলবেন মাও বি। ওকে, এখন এই মাও বি কী করে? সে এই ডোপামিনটাকে ডিগ্রেড করে ফেলে, ডোপামিনটাকে ভেঙে ফেলে, ইনঅ্যাক্টিভ করে ফেলে। তাহলে 70টা মনে করেন এখানে মনে করেন 70টা ডোপামিন আসলো, এই যে 70টা ডোপামিন এখানে ঢুকার পরে কি করলো? এই মাওটা কিছু ডোপামিনকে ভেঙে ফেললো, আর 30টা ডোপামিন কোনোভাবে বেঁচে ছিল, ওরা দ্রুত করে তাড়াতাড়ি সিনাপটিক ভেসিকলে ঢুকে গেছে। কিন্তু 40টা ডোপামিনকে ভেঙে ফেললো, ইনঅ্যাক্টিভ করে ফেললো কে? এই মাওটা।
এখন আমি যদি সামহাও এই মাওটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি কি দিয়ে, এই যে সেলেজাইলিন দিয়ে, তাহলে এই ডোপামিন যেগুলো ব্যাক করলো রিঅ্যাপটেক 1-এর মাধ্যমে তাদেরকে ডিস্ট্রয় করার আর কেউ নাই। ফলে 70টা আসলো, এই 70টাই আপনার ভেসিকলগুলোতে ঢুকে ঢুকে জমা থাকলো, কারণ তাদেরকে ইন্টারমিডিয়েট এই সময়টাতে কেউ ডিস্ট্রয় করতে পারে নাই। এনজাইম মাওটাকে আমি ইনহিবিট করে ফেলছি সেলেজাইলিন দিয়ে। তাহলে দেখেন যেহেতু বেশি বেশি স্টোর হলো ডোপামিন, তাহলে পরবর্তী স্পার্কে অ্যাকশন পটেনশিয়ালে বেশি বেশি ডোপামিন রিলিজ হবে। তাহলে আমার তো দরকারই ডোপামিন বেশি বেশি সিনাপটিক ক্লেফটে, এই পার্কিনসনিজমের পেশেন্টে। তাহলে দেখেন আমি ডোপামিন সিনথেসিসটাকে বাড়িয়ে দিয়েছি কিভাবে, এই মনোঅ্যামাইনো অক্সিডেজ বি এনজাইমটাকে সাপ্রেস করে ইনঅ্যাক্টিভ করে, কিভাবে, ড্রাগ দিয়ে। কোন ড্রাগ দিয়ে? সেলেজাইলিন দিয়ে। তাহলে সেলেজাইলিন ড্রাগটা তার ফাংশন করছে কিসের উপরে কাজ করে? কোনো রিসেপ্টর না, কি কোনো আয়ন চ্যানেল না, কি কোনো ট্রান্সপোর্টার না, তাহলে কি একটা এনজাইমের উপরে। এই কারণে হচ্ছে এখানে ড্রাগ টার্গেট হচ্ছে এনজাইম। ঠিক আছে, আশা করি এটা আপনাদের ক্লিয়ার একদম ইনশাল্লাহ। ওকে, তারপরে হচ্ছে আমাদের, আমি জাস্ট আরেকটা একটু বলি কমন যেটা সবচেয়ে, সেটা হলো আমাদের এই ট্রাইমিথোপ্রিন অ্যান্টিবায়োটিকটা এবং আরেকটা হচ্ছে সালফোনামাইড অ্যান্টিবায়োটিক। এই দুটো অ্যান্টিবায়োটিক একটা এনজাইমের উপরে কাজ করে, ব্যাকটেরিয়াল এনজাইম। যেমন এই যে ব্যাকটেরিয়া যেটা করে, ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্যে, তার প্রলিফারেশনের জন্যে, একটা সেল যে প্রলিফারেট করবে, ব্যাকটেরিয়া যে এই আরেকটা ব্যাকটেরিয়ার জন্ম দিবে, হ্যাঁ, তখন আমার কি দরকার? ডিএনএ রেপ্লিকেশন দরকার, ডিএনএ সিনথেসিস দরকার। তো ডিএনএ সিনথেসিসের জন্য কি দরকার? নাইট্রোজেন বেস দরকার। নাইট্রোজেন বেস কোনটা? পিউরিন পাইরিমিডিন, আপনারা পড়ে এসছেন পিউরিন পাইরিমিডিন। এখন এই যে পিউরিন আর পাইরিমিডিন, এই পিউরিনটা কোত্থেকে আসে? পিউরিনটা আসে টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড থেকে। টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড কোত্থেকে আসে? ডাইহাইড্রোফোলিক অ্যাসিড থেকে। ডাইহাইড্রোফোলিক থেকে আসে? প্যারাঅ্যামাইনো বেঞ্জোইক অ্যাসিড থেকে। এখন বায়োলজিতে বা মেডিকেল সায়েন্সের যে কোনো একটা সাবস্ট্রেট থেকে আরেকটা প্রোডাক্ট তৈরি হতে একটা এনজাইম লাগে। তাহলে এই যে প্যারাঅ্যামাইনো বেঞ্জোইক অ্যাসিড থেকে ডাইহাইড্রোফোলিক অ্যাসিড হচ্ছে, এটার জন্য একটা এনজাইম হচ্ছে ডাইহাইড্রোফোলেট সিনথেজ। এটার জন্য এনজাইমটা কি? ডাইহাইড্রোফোলেট সিনথেজ। এখন তাহলে ডাইহাইড্রোফোলেট সিনথেজ দিয়ে পাবা থেকে ডাইহাইড্রোফোলিক অ্যাসিড হয়, দেন ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ, এটা সিনথেজ আর এটা রিডাকটেজ। রিডাকটেজ দিয়ে ডাইহাইড্রোফোলিকটা টেট্রাহাইড্রোফোলিক হয়, টেট্রাহাইড্রোফোলিকটা দেন পিউরিন হয়, পিউরিনটা দেন ডিএনএ করে। তো এইভাবে ডিএনএ সিনথেসিস হয়ে রেপ্লিকেশন করে এই ব্যাকটেরিয়াটা বেঁচে থাকে এবং তার থেকে আরও অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি করে, প্রলিফারেশন করে সে আমার ওই যে ব্যাকটেরিয়াল গ্রোথটা বাড়াতে থাকে। ঠিক আছে, এখন আমি যদি সামহাও এই এনজাইম দুটোকে ব্লক করে দিতে পারি, তাহলে দেখেন ডাইহাইড্রোফোলেট সিনথেজকে ব্লক করলে পাবা থেকে ডাইহাইড্রোফোলিক অ্যাসিড হবে না। আবার ডাইহাইড্রোফোলিক অ্যাসিড তো কম হচ্ছে, আবার আমি এর উপরে আরও কাজ করতেছি, দেখেন সিনার্জিস্টিক। ডাইহাইড্রোফোলিকটা থেকে আবার টেট্রাহাইড্রোফোলিক সেটাকেও ব্লক করতেছি ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ আরেকটা এনজাইম ইনহিবিটর দিয়ে। তাহলে দেখেন ডাইহাইড্রোফোলেট সিনথেসকে ব্লক করবো সালফোনামাইড অ্যান্টিবায়োটিক দিয়ে, আর ডাইহাইড্রোফোলেট রিডাকটেজকে ইনহিবিট করবো ট্রাইমিথোপ্রিন অ্যান্টিবায়োটিক দিয়ে। তাহলে দুটো অ্যান্টিবায়োটিক দুটো আলাদা এনজাইমের উপরে কাজ করে, কিন্তু তাদের গোল একটাই, এফসিপিএস পাস করা। তাহলে কি? ব্যাকটেরিয়ার ডিএনএ সিনথেসিসকে প্রিভেন্ট করে দেয়া। ওকে, রিমেম্বার এটা কিন্তু মানুষের সেলের উপরে কাজ করছে না, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেলের উপরে। হ্যাঁ, এটাকে আমরা বলি সিলেক্টিভিটি, নাহলে তো মানুষেরই সেল ডিভিশন অফ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এখন আমাদের এই বিষয়টা একটু আমরা মনে রাখলাম। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দিই, সেটা হলো আপনারা সবাই জানেন ওয়ারফারিন কার্ডিওলজিতে এই ওয়ারফারিন ইউজ করতে করতে শেষ। আপনি একটা ভালভুলার অপারেশন করলেন ভালভুলার হার্ট ডিজিজের, অথবা হচ্ছে আপনি কাউকে একটা স্টেন্টিং করালেন বা এক্সট্রা একটা ভালভ লাগালেন, হ্যাঁ, এক্সটার্নালি। তো স্বাভাবিকভাবে যখন একটা ফরেন বডি আপনার বডিতে আমরা সেট করে দিই, তাহলে আপনার বডির একটা টেন্ডেন্সি থাকে, প্লেটলেটগুলোর একটা টেন্ডেন্সি থাকে ওখানে থ্রম্বোসিস করে ফেলা, প্লেটলেট প্লাক ফরমেশন করা। তাহলে এখন এখানের মধ্যে এই যে একটা ক্লটিং হবে, এই ক্লটিংটাকে আমরা প্রিভেন্ট করতে চাচ্ছি। এই ক্লটিংটাকে আমরা প্রিভেন্ট করার জন্যে আমরা কি করব? আমরা জানি ভিটামিন কেটা দিয়ে আমাদের অনেকগুলি ইম্পর্টেন্ট ক্লটিং ফ্যাক্টর তৈরি হয়। ঠিক আছে, এখন আমি যদি এই যে ভিটামিন কেটাকে অ্যাক্টিভ হতে না দেই, তাহলে ভিটামিন কে থেকে যে ক্লটিং ফ্যাক্টর তৈরি হয় তারা কিন্তু সিনথেসিস হবে না। তাহলে তারা যদি সিনথেসিস না হয় তাহলে কি হবে? তাহলে আমার
ক্লটিং ফ্যাক্টর যেহেতু কম কম সিনথেসিস হচ্ছে, তাহলে ওইখানে আমার কি হবে না, কোয়াগুলেশন হবে না। ওকে, তার মানে আমার ড্রাগ যেটা মানে সেটা হচ্ছে ওয়ারফারিন। তাহলে ওয়ারফারিনের টার্গেট কি? টার্গেট হচ্ছে যে অ্যান্টি ক্লটিং ইফেক্ট, রক্ত জমাট বাঁধতে দিব না। তাহলে আমি এখন দেখবো ওয়ারফারিনটা কাজ করতেছে কিসের উপরে, তার রোলটা তো আমি জানলাম অ্যান্টি ক্লটিং, কিন্তু কাজ করছে কিভাবে? ইয়েস। তাহলে এটা বলার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে আসি। আমরা যে ভিটামিন কেটা ইনজেস্ট করি অথবা আমাদের যে গাট ব্যাকটেরিয়া তৈরি করে, এই ভিটামিন কেটা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থা থাকে। এই ভিটামিন কেটাকে কিন্তু অ্যাক্টিভ হতে হয়। অ্যাক্টিভ কীভাবে হয়? ভিটামিন কে থেকে অ্যাক্টিভ হয়ে তৈরি হয় হাইড্রোকুইনোন ভিটামিন কে। হাইড্রোকুইনোন ভিটামিন কেটা হচ্ছে ভিটামিন কে এর অ্যাক্টিভ ফর্ম। এখন এই হাইড্রোকুইনোন ভিটামিন কে যে তৈরি করলো, ভিটামিন কে থেকে কোন এনজাইম তৈরি করলো? রিডাকটেজ এনজাইম। এখন এই রিডাকটেজ এনজাইমটাকে আমরা যদি কোনোভাবে ব্লক করে দিতে পারি, তাহলে হাইড্রোকুইনোন ভিটামিন কে তৈরি হবে না। তাহলে ও যদি তৈরি না হয়, তাহলে এই অ্যাক্টিভ ভিটামিন কে যেহেতু কম তৈরি হচ্ছে, তার মানে আমার ইনঅ্যাক্টিভেটেড প্রথমবিনটাও অ্যাক্টিভ হতে পারবে না। ফলে দেখেন আলটিমেটলি প্রথমবিন যদি কম তৈরি হয়, তাহলে আলটিমেটলি ফার্দার যে ক্লটিং পাথওয়েটা, এই ক্লটিং পাথওয়েটা আর হবে না। ঠিক আছে, তাহলে আমি যেটা করছি, আমি ওয়ারফারিন দিয়ে রিডাকটেজ এনজাইমটাকে ব্লক করে দিচ্ছি। ফলে ইনঅ্যাক্টিভ ভিটামিন কে থেকে হাইড্রোকুইনোন ভিটামিন কে অ্যাক্টিভ ফর্ম তৈরি হচ্ছে না। ফলে প্রোথ্রম্বিনটাও আর অ্যাক্টিভ হয়ে যেতে পারছে না। ফলে প্রোথ্রম্বিন থেকে যদি থ্রম্বিন তৈরি না হয়, তাহলে আলটিমেটলি ফার্দার ক্লটিং পাথওয়েটাও আর হচ্ছে না। ফলে আমি ওই যে ক্লটিং ফ্যাক্টরগুলোকে তৈরি হতে দিচ্ছি না, ফলে অ্যান্টি ক্লটিং ইফেক্ট পাচ্ছে। তাহলে আমার এই যে ড্রাগটা ওয়ারফারিন অ্যান্টি ক্লটিং ইফেক্ট দিচ্ছে, এটা কীভাবে দিচ্ছে? একটা এনজাইম, রিডাকটেজ এনজাইমকে ব্লক করার মাধ্যমে। ঠিক আছে, তাহলে এটাও দেখলেন ড্রাগ টার্গেট এনজাইম। ওকে, তাহলে ইনশাল্লাহ এরপরে লাস্ট যেটা আমাদের ড্রাগ টার্গেট ট্রান্সপোর্টার, তার সাথে আমি অ্যাফিনিটি এফিকেসিতে চলে যাব। ও নোট অলরেডি রেডি, আসলে সময়ের জন্য করা হচ্ছে না ইনশাল্লাহ, বাট আই হোপ ইউ উইল বি কানেক্টেড টু মাই চ্যানেল। ইনশাল্লাহ ইউ উইল বি বেনিফিটেড। এবং আমি সবসময় চেষ্টা করি কনসেপশন ওরিয়েন্টেড লেকচারগুলো নেওয়ার জন্য, কারণ কনসেপশনটা ঠিক থাকলে, কনসেপশনটা হচ্ছে এমন একটা বিষয় যে এটা হচ্ছে আপনার প্রথমে একটু পেইন লাগবে যে একটা জিনিস এত ঘুরে ফিরে কেন পড়া দরকার, কিন্তু বিশ্বাস করেন আপনি কনসেপশনটা যদি একবার নিতে পারেন, আপনার হোল লাইফ জাস্ট টিচার বলবে 2+2 আপনি বলবেন 4, টিচার বলবে 3+2 আপনি বলবেন 5, কিন্তু কনসেপশন যদি ঠিক না থাকে 2 যে 4 এটা বুঝতে কষ্ট হয়ে যাবে। বুঝা গেল? তাহলে আমি চেষ্টা করছি যতটুকু আমি লার্ন করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং আই এম সো মাচ গ্রেটফুল টু মাই অনারেবল টিচার্স, মাই সিনিয়র্স, মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই জুনিয়র্স। তাদের থেকে প্রতিনিয়ত আমি অনেক কিছু শিখছি। তার একটা কোয়েশ্চেনগুলো আমি সেটা জানি না, সেটা আমি নিজে পড়ে দেন অনেক কিছু জানা যায় এর থেকে। তো আই এম গ্রেটফুল টু অল অফ ইউ, থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।